হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, আর এখন বাজবে ওই ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30 মতো। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। তো আজকে আমাদের বাড়িতে একটা ঠাকুরের পালন রয়েছে, তো সেই কারণে ডুব দিয়ে রান্না চাপাতে হবে সকাল সকাল, সেই কারণে স্নানটা সেরে নিয়েছি। আমি যখন স্নান করেছিলাম সেই মুহূর্তে সোনামা উঠেনি, তো আমি স্নানটি করে আসার পরেই সোনামা উঠেছিল। তারপরে ওকে খাবার খাইয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি ওই দিকেতে। তো মা সকালে হাঁড়িটা পরিষ্কার করতে গিয়েছিল, কালকে পরিষ্কার করে রাখিনি, সকালে পরিষ্কার করে নিয়ে এলো, তারপরেই ভাতটা চাপালাম। তো কালকে আপনাদেরকে বলেছিলাম যে এই পাপোশগুলো যা পরিমাণে ধুলো হয়েছে আজকে তো পরিষ্কার করবই, তো সেই কারণে আজকে পাপোশগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকেও যা রোদের জোর দিয়েছে না, এই নিচেতেই পাপোশগুলো ভাবছি মিলে দেবো, নিচেতেই ভালো মতন শুকিয়ে যাবে। যেহেতু জামা কাপড়গুলো সব কটাই নিচেতেই মিলেছি, আর ছাদকে উঠিনি, কারণ এই 2-3 দিন হলো পাটা আবার বেশ ভালো মতনই যন্ত্রণা করছে, তো সেই কারণে আর ছাদেতে উঠিনি, নিচেতেই আজকে পাপোশগুলোও মিলে দেবো। এই যে দুটো পা পোস্ট রয়েছে, এতটা পরিমাণে ময়লা বেরোলো কি বলবো। 4টে পা পোস্টে বেশ ভালো মতনই ময়লা বেরোলো। আর আমাদের যেহেতু এখনও সান হয়নি, যেহেতু এখনও সিমেন্টের নিচগুলো রয়েছে, তো সেই কারণে তলাতে একটা করে চটের বস্তাও দিয়ে থাকি, যাতে এই উপরের ভালো পা পোস্টগুলি নষ্ট না হয়। তাতে ওই চটের বস্তাগুলি দেওয়ার কারণে এই পাপোশগুলি অনেক দিন টেকসই হচ্ছে। তাছাড়া কিন্তু শুধু যদি এই পাপোশগুলি দিতাম খুব একটা বেশি দিন টেকসই হতো না, ওই সিমেন্টের দেয়ালে লেগে লেগে ছিঁড়ে যেত। তো সেই কারণে তলাতে এই চটের বস্তাগুলি দিয়ে থাকি। এই বাঁশগুলি হয়ে আমার বেশ সুবিধা হয়েছে, নিচেতে কোনো জিনিস মিললে এই বাঁশটিতেও দুটো একটি জিনিস মিলতে পায় জানেন তো। আর বাঁশে কিন্তু বেশ ভালো মতন জামা কাপড় শুকিয়েও যায়। ছোটোখাটো সোনামায়ের যদি জামা প্যান্ট কোনো থেকে থাকে, এই বাঁশগুলি দিতে এলে বেশ ভালো মতন শুকিয়ে যায়। প্রথমে ভাবছিলাম যে ছাদেতে যাব, তো দেখলাম যে না, যা রোদের জোর দিয়েছে এখন অনেক দেরি আছে। তো সবে মাত্র সকাল 8:30 মতো বাজছে, এখন তো সারাটা দিন পড়ে আছে, আমার পাপোশ আরামসে শুকিয়ে যাবে। তো যাই হোক, সকালে যে জামা কাপড়গুলো কাচাকুচি করে মিলেছিলাম ওগুলোই একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দিলে জামা কাপড় বেশ ভালো মতো শুকিয়ে যায়, আর রোদে রঙগুলোও নষ্ট হয়ে যায় না। তো সেই কারণে আমি বেশিতেই নিচের ভাগ দিয়ে থাকি, আর নিচেতে দিলে জামা কাপড়গুলি বেশ ঘন ঘন উল্টোতেও পায়, আর খুব একটা রঙগুলো চটেও যায় না। যেতে জামা কাপড় মিলে জামা কাপড় শুকিয়ে গেলে তাড়াতাড়ি তুলে নেওয়া হয়, তবে ছাদেতে যদি জামা কাপড় মিলে দিয়ে আসি, স্নান করে যখন যাই তখন আবার তুলে নিয়ে আসা হয় যে কাজে, আর তার আগে ছাদকে উঠাই হয় না। তো যাই হোক, ওইদিকে সোনামায়ের একটা মতো জামা শুকিয়ে গিয়েছিল, ওইটা ঘরেতে রেখে দিয়ে এলাম। আর এইদিকে এসে পরে দেখছি এই যে ভাতের হাঁড়িটার কী নয় অবস্থা হয়েছে, তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, আর ভাতটাও দেখলাম যে হয়ে গিয়েছে, এরপরে নামিয়ে দিই। আর আজকে আমাদের রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে জানেন তো, কারণ এখন ঘড়ির কাঁটায় ওই 8:45 মতো বাজছে। আর আজকে তরকারির মধ্যে রয়েছে সেদ্ধ একটা ডাল হবে আর সেদ্ধ পোস্ত। আজকে আমাদের ঠাকুরের একটা পালন রয়েছে, মা ঠাকুরনের ফুল দিয়ে গিয়েছে, তো ওই ফুলটা সকলেই খাচ্ছে বাড়ির। তো সেই কারণে একদম সেদ্ধ সেদ্ধ তরকারি, কোনো তেল হলুদ কোনো কিছু চলবে না। তো ভাতের হাঁড়িটা আপাতত নামিয়েছি, ভাবলাম জ্বালনটা জ্বলবে কি, তাহলে কড়াইটা একেবারে চাপিয়ে দিই। তো এটা পোস্তটা বসাচ্ছি, অল্প পরিমাণে নুন দিয়ে ভালো মতন সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর দুটো মতো কাঁচা লঙ্কাও সেদ্ধ করতে দিলাম। সোনা মায়ের জন্য আর সোনা পাপার জন্য নামাবো পোস্তটা আঝাল, তো সেই কারণে ওই দুটো কাঁচা লঙ্কা দিলাম, ওটা সেদ্ধটা বার করে ওদের জন্য বার করে পরে ওগুলো ম্যাশ করে আমাদেরটার সাথে মিক্স করে দেবো। আর গায়ের চারিদিকে ওই মাড়গুলো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, তো ওগুলো ভালো করে কাপড়ে করে পরিষ্কার করে নিলাম, একটু জল কাপড়ে করে। তো তারপরে একটু পরিমাণ মতো জলও দিয়েছিলাম যাতে ভাতটা ফড়ফড়ে হয়ে যায়, কারণ অনেকক্ষণ থেকে ফুটছিল। আর ভাতটা যদি ওই অবস্থায় নামিয়ে দিতাম তাহলে পুরো ভাতটা চ্যাটচ্যাটে হয়ে যেত, তো সেই কারণে অল্প পরিমাণে ঠান্ডা জল দিয়ে তারপরেই নামিয়েছিলাম। তো সেই কারণে আজকে একটু মাড়টা পাতলা পাতলা লাগছে, আর মাড়টা বেশ অনেকটা পরিমাণে হয়েওছে। গ্যাসেতে ডালটা বসিয়ে দিয়েছি, গ্যাসেতে ডালটা হলে পরে দিদিভাই ওইদিকে আদা জিরে বাটাটা বেটে নিয়েছে, দিদিভাই ওইদিকে ডালটা ফুটিয়ে পরে নামিয়ে নেবে। ডালটা আর কড়াইয়ে তুলবো না। এখন ঘড়ির কাঁটায় ওই 9:45 মতো বাজে, এই মুহূর্তে পুরো রান্না কমপ্লিট। আমি ওই যে ভাতটি নামিয়েছিলাম, দিদিভাই তারপরে বাদ বাকি পুরো রান্নাটা কমপ্লিট করে দিয়েছে। সেই টাইমে আমি সোনামাকে খাবার খাওয়ালাম, ঘুম পাড়ালাম। তো সে পরেই দেখলাম একদম নাতা দেওয়া, বাসনপত্র ধোয়া মাজা সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে যে জামা কাপড়গুলি কাচাকুচি করে মিলেছিলাম ওগুলো শুকিয়ে গিয়েছিল, ওগুলো ঘরেতে নিয়ে গেলাম, ভাবলাম যে গোছ করে রেখে দিই, সোনামা যেহেতু ঘুমাচ্ছে। তো বাবা বললো যে 3টে মুনিশ হয়েছে, তাহলে খেপি একবার মুড়িটা দিয়ে দে। তো 3জনাকার মুড়িটাই ওটা সেঁজাচ্ছি। তো বাবা বললো যে আমি চপ আনতে যাচ্ছি, তুই না হয় ততক্ষণকে রেডি কর। এইদিকে আমি মুড়িটা রেডি করছি, ওইদিকে দিদিভাই পেঁয়াজ আনে বানাচ্ছে। বাটিতে করে মুড়িগুলি সেঁজিয়ে দিয়েছিলাম, তারপরে দিদিভাই গুড় তেল লঙ্কা
পেঁয়াজ আর চপগুলো দিয়ে একদম রেডি করে বেঁধে দিয়েছিল বাবাকে। তো যাই হোক, ওইদিকে আর সেরকম কোনো কাজ নেই রান্নাঘরে। এরপরে ঠাকুমা এলে দুটি মতো খেতে দেবো, আর সোনামা উঠলে এরপরে সোনামাকে স্নান করাবো। তো ততক্ষণকে আমি জামা কাপড়গুলো গোছ করে নিই, না হলে জামা কাপড়গুলো আর গোছ করা হবে না সোনামা উঠে পড়লে। ও উঠলে এরপরে ওকে ফলের রস খাওয়ানো আছে, চান করানো আছে, এরপরে তো ভাত খাওয়ানো আর লেগেই আছে টুকিটাকি কাজ ওর পেছনে। তো ততক্ষণ কি ঘুমোচ্ছে, আমি না হয় এই জামা প্যান্টগুলো গুছিয়ে নিই। বেশি জামা কাপড় থাকেনি, আমার একটি কাপড় ছিল, নাইটি, সায়া, আর সোনামায়ের দুটো মতো ঢাকা, আর দুটো মতো গামছা, আর একটি মতো রুমাল। ওই কটা জিনিসই ছিল। তো যাই হোক, চলুন এগুলো সব জায়গা জায়গা মতো রেখে দিই। সোনামায়ের ঢাকাগুলি ওই বিছানার কাছেই রেখে দিলাম, আমি ওইখানে সোনামায়ের সব কিছু রেখে থাকি। আর এই যে জিনিসগুলি রয়েছে এগুলো ওই ছোটো ছোটো তাড়াটি রয়েছে, ওই তাড়াটিতে বেশিরভাগ জিনিস রেখে দেবো। রুমালটা, আমার শাড়ি, গামছা, আর ওই যে ব্লাউজটি রয়েছে, সায়াটি রয়েছে, আর নাইটিটি রয়েছে, ওইটা নিচে একটা আমার খাঁচা রয়েছে, ওই খাঁচাটিতেই রেখে দেবো। আমার রুমের মধ্যে এই দিক ওই দিক যদি তাড়া খাঁচানো থাকে আমার খুব একটা পছন্দ নয়। তো সেই কারণে একটা ছোট্ট মতো তাড়া খাঁচিয়েছি, যাতে ওই কটা মতো জিনিসপত্র ধরে গেলেই আমার চলবে। আর নিচেতে একটা খাঁচা রয়েছে, এই খাঁচাটিতেই আমি বেশিরভাগ জিনিস রেখে থাকি, তাহলে দেখতে বেশ ভালো লাগে আর অগোছালো লাগে না জিনিসগুলি। এখন ঘড়ির কাঁটায় বেলা ওই 11টা মতো বাজছে। এই মুহূর্তে আমি সোনামায়ের পাপা বেরিয়েছে একটা কাজের জন্য। এর আগের দিনকে হয়তো বলেছিলাম যে ব্যাংকের কাজটা কমপ্লিট হয়েছে, তবে আধার কার্ডের সাথে আমার ফোন নাম্বারটা লিঙ্ক নেই বলেছে, ওইটা আবার লিঙ্ক করাতে যেতে বলেছে সোনামুখীতে। তো সোনামায়ের পাপা বলছিল যে 10টার পরে জানাবে বলেছে, লিঙ্ক হবে না। তো সেই কারণে আমাদের কোনো ঠিক থাকে নিয়ে আসার। তো 10টার পরে কাকুটা ফোন করেছিল, বললো চলে এসো, আজকে হয়ে যাবে। তো সোনামা তো ঘুমাচ্ছিল, সোনামা ওই 10:30টার মতো টাইমে উঠলো। ওকে খাবার খাইয়ে স্নান করিয়ে তারপরে বেরোলাম। আমি আর সোনামায়ের পাপাও দুটি মতো করে খেয়ে পরেই এসেছি। আজকে এতটা পরিমাণে রোদ্দুর দিয়েছে, এখনই মনে হচ্ছে ওই বেলা 1টা-1:30 মতো বেজে গিয়েছে। ভেবেছিলাম সোনামাকে আনবো না, তবে আর কোনো উপায় থাকলো না, কারণ মাকে বললো সোনামায়ের পাপা যে মা রাখতে পারবে। তবে সোনামা না মাঝে কান্নাকাটি করে, একটু ঝুঁকারে নেয় আমরা যদি বাড়িতে না থাকি। তো সেই কারণে আর রেখে দিয়ে এলাম না। ওই ধারের মা থাকলে হয়তো ওই ধারের মায়ের কাছে রেখে দিয়ে আসতাম, তবে এই ধারে আর রেখে দিয়ে এলাম না, মায়েরও টুকিটাকি কাজ রয়েছে তো। আর এই যে দেখুন, মানে একটা বাচ্চা ছেলেও জানে যে কাকে ভরসা করা যায়। ওর পাপাকে যখন থেকে মোটরসাইকেলে চেপে রয়েছে, ওর পাপাকে একদম জড়িয়ে ধরে রয়েছে, একবারও কিন্তু ছাড়েনি। এই যে দেখুন, এই ছোট্ট ছোট্ট হাতগুলি নিয়ে কত ভরসা করে ওর পাপাকে ধরে রয়েছে। ওর পাপা বা আমি কেউ কিন্তু বলি না, ও মোটরসাইকেলে চাপলে ওকে যদি মাঝে বসানো হয়, ও ঠিক কিন্তু ওর পাপাকে জড়িয়ে ধরে বসে থাকবে। আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, সোনামুখীতে এটা। তো এটা সোনামুখীর বাস স্ট্যান্ডটার আগে একটা শিলনোড়া আরে পাওয়া যায়, ওই শিলনোড়া আরে বিক্রি হয়, ওইখানে সোজা গলিটার দিকে চলে আসতে হবে। আর এই যে একটা উঁচু মতো মন্দির রয়েছে, তো এই মন্দিরের সোজা সোজা কাকুটার দোকান বলাও ভুল হবে, একটা গ্রামীণ ছোটোখাটো ব্যাংকের মতন রয়েছে। তো এইখানে আপনারা সব কিছু কাজ করিয়ে নিতে পারবেন। আর কাকুটা না ভীষণ ভালো, জানেন তো। এই যে এই ঘরটা দেখলেন, ওই ঘরটাতেই কাজগুলি করা হয়। এখন 12:30 মতো বাজছে, এই মুহূর্তে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এসে খুব একটা বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তবে আবারও একটা প্রবলেম হয়ে গিয়েছে, জীবনে যে কবে সুখ আসবে আমরা জানি না। আমাদের জীবনে হয়তো কখনো সুখ আসবে না, আর আমরা হয়তো জীবনে কখনো সুখী হতে পারবো না। এই একটার পর একটার কাজ রয়েই যায়, মানে কি যে বিরক্ত লাগে। মায়ের পাপার আবারও হঠাৎ একটা কাজের কথা মনে পড়লো, তো সেই কারণে আবারও কাকুটার কাছে এলাম। তো এসে পরে এই যে দেখুন, সোনামা কত সুন্দর বসে রয়েছে। ও কিন্তু এসের থেকে এরকমভাবেই বসে আছে। আমি কাজ সারছিলাম, যেহেতু আমার প্রবলেমটা রয়েছে, আমার আধার কার্ডের সাথে লিঙ্ক নেই, তো এদিকে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছিলো বা কখনো সই করতে হচ্ছিলো। তো সেই কারণে আমি এই সাইডে ছিলাম, আর ওই সাইডে ওর পাপার সাথে খেলা করছিল। ও কিন্তু একবারও কান্নাকাটি করেনি আমি এই সাইডে চলে এসেছিলাম বলে, বা কোনো রকম দুষ্টুমি করেনি। ওই মাঝে মাঝে জল খাচ্ছিল, আর ওর ওই তোয়ালিটা ভালো করে নুকিয়ে নুকিয়ে রাখছে। এতটাই ভুলো মন হয়ে গিয়েছে, সোনামুখীতে কোনো দরকারি কাজই মনে পড়লো না। ধুলায় এসে হঠাৎ মনে পড়লো যে সোনামায়ের দুপুরের যে ওষুধটা খাইয়ে থাকি, ওই ওষুধটা শেষ হয়ে গিয়েছে, তো ওইটাই সোনামায়ের পাপা নিচ্ছিল। বাড়িতে এসে থেকেই আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, তো সেই কারণে সেরকম আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর ওই যে তখন দোকানে জিনিসগুলি নিচ্ছিলাম, এই যে দুপুরে যে ওকে ওষুধটি খাইয়ে থাকি ওই ওষুধটি নিলাম, আর একটি নারকেল তেল নিল সোনামায়ের পাপা। ভিড় কোকোর যে নারকেল তেলটি রয়েছে
এটা কিন্তু আমরা নিজেরা সাজেস্ট করে নিইনি। ছোটোবেলায় সোনামাকে যে ডাক্তারটা দেখিয়েছিলাম ওই ডাক্তারবাবু আমাদেরকে সাজেস্ট করেছিলেন যে কোনো যদি প্রবলেম হয় কখনও সরিষার তেলে, তাহলে এই কোকোনাট অয়েলটা আপনারা মাখাতে পারেন। তো সেই কারণে ডাক্তারবাবু সাজেস্ট করেই দিয়েছিলেন। তো সেই কারণে এই গ্রীষ্মকাল আসছে, সোনামায়ের পাপা বললো আর সরিষার তেল মাখাতে হবে না, এই তেলটিই মাখিয়ে দেবে। আর এই তেলটি না ভীষণই ভালো, জানেন তো, কোনো পেঁচপেচানি ভাব নেই, কোনো কিছু না। আর বাচ্চাদের খুব একটা ঠান্ডা লাগার ভয়ও নেই। তবে যদি ঠান্ডা লাগার ভয় লেগে থাকে একবার সকালে রোদে নামিয়ে দেবেন, তারপরে বাচ্চাদেরকে দেবেন। তো এই পুরো গ্রীষ্মকালটা আমি মাখিয়ে থাকি, বেশ ভালো রেজাল্ট পাই। ওর সেরকম কোনো অ্যালার্জি বা র্যাশ বেরোয় না এই গ্রীষ্মকালে। তো যাই হোক, এটা ওই 200 ml এর মতন আছে আর দাম পড়েছে ওই 300 টাকার মতো। আপনারা যদি কেউ পারচেস করতে চান যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আপনাদের ডাক্তারের সাথে সাজেস্ট করে আপনাদের বেবিদেরকে এই তেলটা ইউজ করবেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।